হ্যাঁ, ওটার বৈশিষ্ট্য পড়তেছে। হ্যাঁ, তাহলে ব্যতিচারের বৈশিষ্ট্যগুলো কি কি? তো ফার্স্টে হচ্ছে ব্যতিচারের বৈশিষ্ট্য। এক নাম্বার, তো ব্যতিচার কেন সৃষ্টি হয় এটা আমরা জানি, যে যদি আলোক তরঙ্গগুলোর উপরিপাতন হয় এবং উৎস দুটা কি হইতে হবে, উৎস দুটো হইতে হবে সুসঙ্গত। তারপরে ব্যতিচার যে ঝালরটা থাকবে, ব্যতিচার ঝালরে সাধারণত পট্টিগুলোর পট্টিগুলোর বেধ বা প্রস্থ সমান হয়। বেধ বা প্রস্থ সমান হয়, কখনো অসমান হইতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে সমান হয়। ঠিক আছে। আচ্ছা, দুই নাম্বার হচ্ছে আহ ব্যতিচারে ব্যতিচারে উজ্জ্বল পট্টি ও উজ্জ্বল পট্টিতে কোনো আলো ইয়া, সরি, উজ্জ্বল পট্টিতে আলোক প্রাবল্য আলোক প্রাবল্য সমান থাকে। তিন নাম্বার হচ্ছে ব্যতিচারে অন্ধকার পট্টিতে অন্ধকার পট্টিতে কোনো আলো থাকে না, কোনো আলো থাকে না, অর্থাৎ অন্ধকার পট্টিটা সম্পূর্ণভাবে অন্ধকার হয়। আচ্ছা, এখন আসলে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা ইয়ং এর দ্বিতীয় পরীক্ষার মাধ্যমে কি জানা যায়? উদ্দেশ্য জানা যায় হচ্ছে ব্যতিচার প্রদর্শন এবং আলোক তরঙ্গটা ব্যাখ্যা করার জন্য। তাহলে আলোর ব্যতিচার প্রদর্শন উদ্দেশ্য তাহলে কি ছিল? উদ্দেশ্য ছিল আলোর ব্যতিচার প্রদর্শন ও তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা এটা ছিল তার উদ্দেশ্য। তো যেহেতু তার উদ্দেশ্য ছিল এটা, তাহলে সিদ্ধান্ত কি ছিল? সিদ্ধান্ত ছিল, তার পরীক্ষা করে দেখছে যে আলো এক প্রকার তরঙ্গ। সিদ্ধান্ত হচ্ছে আলো এক প্রকার তরঙ্গ। তিনি হচ্ছে এটা পাইছে এখান থেকে, এবং আলোর ব্যতিচার ঘটে আলোর ব্যতিচার ঘটে এই দুইটা তিনি এখান থেকে পাইছে। আচ্ছা, মুসলাম। এখন আসো বীজের পরীক্ষার ফলাফল, এটা ব্যাখ্যাটা দেখি কি বলছে। এখানে মূলত দশা পার্থক্য বের করছে দশা পার্থক্য। এটাকে আমরা প্রকাশ করি ডেল্টা দ্বারা, ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তাহলে আমাদের যদি পথ পার্থক্য দেওয়া থাকে, তোমরা এখানে পথ পার্থক্য বসায় দশা পার্থক্য বের করে ফেলবা। আর যদি দেওয়া থাকে দশা পার্থক্য, পথ পার্থক্য বের করতে হবে। তাহলে পথ পার্থক্য যখন বের করতে যাবা তখন কি হবে? পথ পার্থক্য ইকুয়াল টু, এটা উল্টে যাবে না, তাহলে 2 পাই বাই ল্যামডা ইন্টু দশা পার্থক্য। তাহলে আমাকে বলো, যদি হয় গঠনমূলক ব্যতিচার, যদি কি হয়, গঠনমূলক ব্যতিচার হয়, তখন কিন্তু আমরা জানি পথ পার্থক্য কি হয়। গঠনমূলক ব্যতিচারে পথ পার্থক্য
ইকুয়াল টু ল্যামডা বাই টু এর জোড় গুণিতক, ল্যামডা বাই টু এর জোড় গুণিতক হয়। আর যখন দশা অর্থাৎ দশা পার্থক্য, দশা পার্থক্য কি হবে? দশা পার্থক্য যেহেতু পদ পার্থক্য এটা হয়, তাহলে দশা পার্থক্য কি হয় বলতো? দশা পার্থক্য পাই, পাই আছে না, পাইয়ের যুগ্ম গুণিতক, পাইয়ের যুগ্ম গুণিতক। তাহলে ল্যামডা বাই টু এর জোড় গুণিতক হচ্ছে কোনটা? পদ পার্থক্য। আর দশা পার্থক্য হচ্ছে পাইয়ের যুগ্ম গুণিতক, মানে জোড় গুণিতক। তাহলে গঠনমূলক ব্যতিচারটা কিন্তু উজ্জ্বল হবে, উজ্জ্বল ডোরা হবে। ঠিক আছে, উজ্জ্বল ডোরা, উজ্জ্বল। আর যেটা ধ্বংসাত্মক ব্যতিচার সেটা কিন্তু অনুজ্জ্বল হবে, তাই না? তাহলে দেখো, আমরা যদি এখন ধ্বংসাত্মকটা বলি, ধ্বংসাত্মক ব্যতিচার, তাহলে কি হবে? পদ পার্থক্য ইকুয়াল টু ল্যামডা বাই টু এর বীজের গণিতক, এটা তো আমরা পড়লাম। এখন দশা পার্থক্য তাহলে কি হবে? দশা পার্থক্য হবে পাই, পাই আছে না, পাইয়ের বীজের গণিতক, হয়ে গেল। তাহলে এই দুটো আমরা মনে রাখবো। এখন আসো আমাদের পরপর দুইটা উজ্জ্বল বা পরপর দুইটা অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এবং ডোরার প্রস্থ বের করব। তাহলে দেখো, দেখো যে কোনো দুটি উজ্জ্বল ডোরার ব্যবধান অথবা পরপর দুটি অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, এটা হবে বিটা ইকুয়াল টু ডি ল্যামডা বাই টু ডি, বিটা ইকুয়াল টু ডি ল্যামডা বাই টু ডি। এখন আমরা মনে রাখবো এই টু ডি মানে হচ্ছে এ, এ মানে হচ্ছে টু ডি, এ মানে কি? টু ডি। এখন এ মানে কি? এ মানে হচ্ছে চির দুইটার মধ্যবর্তী দূরত্ব। এ মানে কি দেখো, এ হচ্ছে চির দুটার মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে। আচ্ছা, ডি মানে কি? বড় হাতের ডি, চির হতে পর্দার দূরত্ব, পর্দার দূরত্ব। তাহলে চির দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ, আর চির হতে পর্দার দূরত্ব হচ্ছে বড় হাতের ডি। তাহলে যদি প্রশ্ন তোমার দেওয়া থাকে চির দুটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে হচ্ছে চির হতে পর্দার দূরত্ব, তাহলে ডি বসাবা আর এখানে টু ডির মান বসাবা। টু ডি বলতে কিন্তু এ, এ মানে টু ডি। আচ্ছা, এখন যদি বলা হয় ডোরার প্রস্থ, লেখা শেষ? মুসলাম, হ্যাঁ। জি ভাইয়া। ডোরার প্রস্থ যদি বলে তাহলে কি করবা? ডোরার প্রস্থ বা বেধ, ডোরার প্রস্থ হচ্ছে বি ইকুয়াল টু ল্যামডা ডি বাই টু এ। টু এ মানে কি? আমরা জানি এ মানে হচ্ছে টু ডি,
তাহলে 2a মানে কি 4d হবে না? বলো। তাহলে ল্যামডা ডি বাই 4d। এখন এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে এই যে প্রস্থটা, এই যে প্রস্থ এটা, ঠিক আছে, এই প্রস্থটা তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক না? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয়, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে প্রস্থ বেশি হয়, তাই না? তরঙ্গ দৈর্ঘ্য কম হইলে প্রস্থ কম হয়। আচ্ছা, এই জন্য যেহেতু লাল আলো আছে না, লাল আলো, তো লাল যে ঝালরটা থাকবে, লাল ঝালরের তোমার প্রস্থ বেশি হবে বা মোটা হবে। আর বেগুনির কি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম না? তাহলে বেগুনি ঝালরের কি হবে, প্রস্থটা কম হবে। তাহলে প্রশ্ন যদি পড়া হয় যে কোন আলোর তোমার ঝালরের প্রস্থ কম বা বেশি, তাহলে অ্যান্সার দিতে পারবো না। বেশি বললে লাল, আর কম বললে বেগুনি, কারণ ওর তরঙ্গ দৈর্ঘ্য কম এই জন্য। আচ্ছা, এখন মনে রাখবা যদি আমরা পানি বা অন্য কোনো তরলে, পানি বা অন্য কোনো তরলে, হ্যাঁ, পরীক্ষণ ব্যবস্থাটি ডুবাই, পানিতে ডুবাইলে বা অন্য কোনো তরলে যদি আমরা ডুবাই পরীক্ষণ ব্যবস্থাটা, তাহলে কি হ্রাস পায় বলো তো? তখন তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। তাহলে তখন কি হ্রাস পায়? তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গ দৈর্ঘ্য যখন হ্রাস পায়, তখন কি হ্রাস পায়? প্রস্থ হ্রাস পায়। কারণ কি? কারণ হচ্ছে পানিতে ডুবাইলে বা অন্য কোনো তরলে ডুবাইলে কিন্তু আমাদের একটা প্রতিসরণাঙ্ক থাকে। তো প্রতিসরণাঙ্কটাকে ভাগ করতে হয় না? তখন তোমার ল্যামডা ইকুয়াল টু কি হয়ে যায় বলো তো? ল্যামডা প্রাইম ইকুয়াল টু হয়ে যায় ল্যামডা বাই মিউ। মিউ মানে কি প্রতিসরণাঙ্ক না? তো আমরা জানি পানির প্রতিসরণাঙ্ক আছে, কেরোসিনের আছে, হ্যাঁ, বিভিন্ন পদার্থের কি থাকে তোমার প্রতিসরণাঙ্ক থাকে, কাচের থাকে। তো তখন কিন্তু এইটা তোমার কমে যাবে, অর্থাৎ ল্যামডার মানটা আসল মান থেকে কমে যাবে। আর তখন কিন্তু ঝালরের প্রস্থ কমে যাবে, তখন ঝালরের প্রস্থ কমে, ঝালরের প্রস্থ কমে। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আসো হচ্ছে ঝালরের কৌণিক বেগ। ঝালরের কৌণিক বেগ, কৌণিক বেগ থিটা ইকুয়াল টু ল্যামডা/2d। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কৌণিক বেদ, এই কৌণিক বেদ, সরি বেদ হবে, কৌণিক বেদ, বেগ লিখছি না, বেদ, এই কৌণিক বেদ, কৌণিক বেদ পর্দার অবস্থানের উপর নির্ভর করে না, পর্দার অবস্থানের উপর নির্ভর করে না। তাহলে এই যে 2D আছে না, 2D মানে কি বলতো? 2D মানে হচ্ছে উৎস দুইটার মধ্যে দূরত্ব। এটা হচ্ছে 2D মানে হচ্ছে তোমার উৎস দুইটার মধ্যে দূরত্ব, উৎস দুটির মধ্যে দূরত্ব। এখন এটার মান যদি কমে, তাহলে কৌণিক বেগ বাড়বে, তাই না? তাহলে যেহেতু এটা ব্যস্তানুপাতিক, তো আমাদের এটা মাথায় রাখতে হবে 1/2D। তাহলে এইটা কমলে এটা বাড়বে, এটা বাড়লে এটা কমবে। কি? এবা, কাউন্টারে ফোন দাও তো, ইয়ারে ফোন দেওয়া বলো যে ওই যে স্লিপার কোচ আছে না, স্লিপার কোচের ওই যে টিকিট কাটে রাখতে। ইয়ারে ফোন দাও, হুট্টুরে ফোন দাও।
আচ্ছা, এখন আসো আলোর অপবর্তন। আলোকের অপবর্তন। অপবর্তন মানে কি? অর্থাৎ আলো যখন বস্তুর কিনারে ঘেঁষে যায় তখন কিছুটা বেঁকে যায়। এই বেঁকে যাওয়াকে বলে অপবর্তন। তাহলে বস্তুর কিনারা ঘেঁষে আলোকের খানিকটা বেঁকে যাওয়াকে বলা হয় অপবর্তন। তো যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে তখন এটা বৃদ্ধি পায়, বুঝছো? তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে এটা বৃদ্ধি পায়। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে এই ক্ষমতা বৃদ্ধি পায়। এই ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে এটা মনে রাখলাম। এখন অপবর্তনের শর্ত কয়টা? শর্ত দুইটা। একটা হচ্ছে খাড়া ধারের ক্ষেত্রে। খাড়া ধারের ক্ষেত্রে তাহলে ধারটা কি হইতে হবে? খুব তীক্ষ্ণ হইতে হবে। ধারটা হইতে হবে খুব তীক্ষ্ণ। আর কি হইতে হবে? সরু ছিদ্রের পথে। সরু ছিদ্র হইতে হবে সরু ছিদ্রের ক্ষেত্রে। অর্থাৎ ছিদ্রটা খুবই সরু হইতে হবে। ছিদ্র সরু হতে হবে। আচ্ছা, এখন আসো এই যে আলোর অপবর্তন, এইটা দ্বারা আমরা কি প্রমাণ করি বলো তো? আলোর যে তির্যক রূপটা, এটা প্রমাণ করা যায়। তাহলে আলোর তির্যক তির্যক রূপ ধর্মটা প্রমাণ করা যায়। আচ্ছা, এখন অপবর্তনের শর্ত দুইটা, এবং অপবর্তন কিন্তু দুই প্রকার। অপবর্তন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, একটা ফ্রনহফার। ফ্রেনেল আর ফ্রনহফার। ফ্রেনেল শ্রেণী এবং ফ্রনহফার। ফ্রেনেল এবং ফ্রনহফার। ফ্রেনেল মানে কি এবং ফ্রনহফার মানে কি? প্রথমে আমাদের এটা জানতে হবে পার্থক্যটা। তো এটা কোথায় কোথায় সৃষ্টি করা যায়? এটা সৃষ্টি করা যায় হচ্ছে খাড়া ধারে। খাড়া ধারে, সরু ছিদ্রে এবং অল্প পরিসর ছিদ্রে। অল্প পরিসর ছিদ্রে। এটা বলতে আমরা বলতে পারি সুই আছে না, সুইয়ের যে ছিদ্রটা আছে না, ওই সুইয়ের ছিদ্র বা সরু সুই। আর ফর্ণপাতটা তৈরি করা যায় কোথায়? একক রেখা ছিদ্র। একটা যুগ্ম রেখা ছিদ্র। আর একটা গ্রেটিং বা ঝাঁঝরি। আচ্ছা, এখন দেখো এটা উজ্জ্বল বা অন্ধকার হইতে পারে। উজ্জ্বল বা
ভিআইপি ছিল, ভিআইপি তে যাওয়া লাগবে। উজ্জ্বল বা অন্ধকার হতে পারে, এটা হইতে উজ্জ্বল বা অন্ধকার হতে পারে। আর এটা হচ্ছে সর্বদা উজ্জ্বল হয়, সর্বদা উজ্জ্বল। আচ্ছা। তো ফ্রনহোফারের ক্ষেত্রে মনে রাখবা, ফ্রনহোফারের ক্ষেত্রে তোমার তরঙ্গমুখটা সমতল হয়, তরঙ্গমুখ সমতল হয়। আর এদের ক্ষেত্রে তরঙ্গমুখটা হয় হচ্ছে গোলীয় বা সিলিন্ডার। আচ্ছা, এখন আসো। আচ্ছা, মুসলাম। জি ভাইয়া বুঝছেন। এখন দেখো অপবর্তনের বৈশিষ্ট্যগুলো, দেখো বৈশিষ্ট্যগুলো কি। এটা হচ্ছে তোমার কি বলে, ব্যতিচারের বিপরীত হবে কিছুটা বৈশিষ্ট্যগুলা, ব্যতিচারের বিপরীত হবে। তো এটা কেন সৃষ্টি হয়? এটা সৃষ্টি হয় হচ্ছে তরঙ্গমুখের বিভিন্ন অংশ থেকে, অংশ থেকে নির্গত গৌণ তরঙ্গ সমূহের, গৌণ তরঙ্গ সমূহের ব্যতিচারের ফলে। তাহলে এইখানে বলাই আছে কেন তৈরি হয় বলতো, ব্যতিচারের কারণে। অপবর্তন তৈরি হয় ব্যতিচারের কারণে, তবে মুখ্য তরঙ্গ না, গৌণ তরঙ্গের কারণে। তারপরে এই ঝালরে, ঝালরে কি হয় না, পট্টিগুলোর বেধ কখনো সমান হয় না, পট্টিগুলোর বেধ কখনো সমান হয় না। তারপরে এই যে অপবর্তনের যে অন্ধকার পট্টি থাকে, এই অন্ধকার পট্টি কখনো সম্পূর্ণ অন্ধকার হয় না, একটু না একটু আলো থাকবেই। বাট ব্যতিচারের ক্ষেত্রে চিন্তা করে দেখো, ওইখানে কিন্তু অন্ধকার পট্টি সম্পূর্ণ অন্ধকার ছিল, কিন্তু এইখানে সম্পূর্ণ অন্ধকার থাকবে না। অপবর্তনে তাহলে কি, অন্ধকার পট্টিতে, পট্টিগুলো সম্পূর্ণ অন্ধকার থাকে না। তারপরে যেগুলো উজ্জ্বল পট্টি আছিল না, আমরা জানি উজ্জ্বল পট্টি যেগুলো ছিল ব্যতিচারের ক্ষেত্রে, চিন্তা করে দেখো তো কি ছিল, উজ্জ্বল পট্টির প্রাবল্যগুলো সমান ছিল না, আলোক প্রাবল্য সমান ছিল। বাট এইখানে আলোক প্রাবল্য কখনো সমান থাকবে না। তাহলে উজ্জ্বল পট্টিগুলোতে কি থাকবে না, আলোক প্রাবল্য কখনোই সমান থাকবে না। তাহলে একদম উল্টা হয়ে গেল না জিনিসটা, উল্টা হয়ে গেল। তাহলে ব্যতিচার কেন তৈরি হয়? ব্যতিচার তৈরি ছিল তোমার উপরিপাতনের কারণে, উপরিপাতন, এবং উৎসটা ছিল মুখ্য উৎস। আর এখানে গৌণ তরঙ্গ এবং তৈরি হয় কি কারণে, ব্যতিচারের কারণে। আচ্ছা, এবার আসো তোমার একক রেখা ছিদ্রে, একক রেখা ছিদ্রে দ্বারা সৃষ্ট ফ্রনহোফার অপবর্তন। তো এইখানে দুইটা বিন্দু ছিল, একটা উজ্জ্বল বিন্দু, একটা অন্ধকার বিন্দু। উজ্জ্বল বিন্দু বা চরম বিন্দু শর্ত। তো এইখানে পথ পার্থক্যটা কি ছিল? পথ পার্থক্য ছিল
এ সাইন থিটা ইকুয়াল টু 2n+1 λ/2। তাহলে দেখো উজ্জ্বল বিন্দুটা, এটা কিন্তু অযুগ্ম, তাই না? দেখো 2n+1 মানে কি, এটা অযুগ্ম না? অযুগ্ম। তাহলে এটা কিন্তু ওটার উল্টা হচ্ছে, তাই না? ব্যতিচারের উল্টা হচ্ছে না? তাহলে উজ্জ্বল বিন্দুর ক্ষেত্রে এটা, আর অন্ধকার বিন্দুর ক্ষেত্রে কি হবে? অন্ধকার বিন্দু বা অবম বিন্দু, চরম এবং অবম, এটার পথ পার্থক্য কি হবে? এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, অর্থাৎ ল্যামডার জোড় গুণিতক, ল্যামডার জোড় গুণিতক। আচ্ছা, তাহলে সূত্র দিলাম, ভালো মতো মনে রাখতে হবে। এগুলোতে অঙ্ক আসবে না, জাস্ট নিচের কোনটা সঠিক, হ্যাঁ এইগুলো আসবে, নিচের কোনটা সঠিক কোনটা সঠিক না। এরপর আসো তোমার অপবর্তন গ্রেটিং। অপবর্তন গ্রেটিংটা দেখি। অপবর্তন গ্রেটিং, অপবর্তন গ্রেটিংটা কি? এটা হচ্ছে অপবর্তন সৃষ্টি করার জন্য আমরা যে একটা ব্যবস্থা নেই, তার নাম হচ্ছে গ্রেটিং বা ঝাঁঝরি। তাহলে অপবর্তন সৃষ্টি করার জন্য যন্ত্র, বিশেষ নাম, ব্যবস্থার নাম অপবর্তন সৃষ্টি করার জন্য বিশেষ ব্যবস্থা, এটার নাম অপবর্তন গ্রেটিং। এটা আবার দুই প্রকার, একটা হলো নিঃসরণ বা নির্গমন গ্রেটিং, আর দুই নাম্বার হচ্ছে প্রতিফলন গ্রেটিং। প্রতিফলন গ্রেটিং, নিঃসরণ গ্রেটিং এর মধ্যে আমাদের জানতে হবে বৈশিষ্ট্যটা। তো এদের প্রস্থগুলা সমান থাকে, বুঝছো? এই নিঃসরণ গ্রেটিং এর প্রস্থগুলা সমান থাকে এবং সূক্ষ্ম চির থাকে। আচ্ছা, তো এই যে তোমার বৈশিষ্ট্যের মধ্যে মনে রাখবো যে প্রতি সেন্টিমিটারে, প্রতি সেন্টিমিটারে প্রায় 10,000টি, কয়টি? 10,000টি দাগ কাটা থাকে, এবং এক একটা চিরের প্রস্থ, এক একটি চিরের প্রস্থ 10⁻⁻⁴ সেন্টিমিটার অথবা 10⁻⁻⁶ মিটার, এক একটা চিরের প্রস্থ। এখন এই যে নিঃসরণ গ্রেটিংটা আছে, নিঃসরণ গ্রেটিং এর চরম বিন্দু বা উজ্জ্বল বিন্দু, এটার চরম বা উজ্জ্বল বিন্দু, এটা হচ্ছে a+b সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। এটা হলো তোমার নিঃসরণ গ্রেটিং এ চরম বা উজ্জ্বল বিন্দু। আর তোমার অবম বিন্দু বা অন্ধকার বিন্দু, অবম বা অন্ধকার, এটা হচ্ছে a+b সাইন থিটা ইকুয়াল টু 2n+1 λ/2। তাহলে এটা কার উল্টা হইলো বলো তো? ফ্রনহফারের উল্টা হইলো, ভাইয়া এখানে কি ফ্রনহফারের। এক একটি চিরের প্রস্থ কি 10⁻⁴ থেকে 10⁻⁶ মিটার, হ্যাঁ মানে মিট, সেন্টিমিটার, এটা মিটার? হ্যাঁ একটা মিটার 10⁻⁴ সেন্টিমিটার অথবা 10⁻⁻⁶ মিটার, বুঝছো? আচ্ছা, তাহলে দেখো চরম বিন্দু, চরম বিন্দুর ক্ষেত্রে এখানে a+b সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, অন্ধকার বিন্দু হচ্ছে a+b সাইন থিটা ইকুয়াল টু 2n+1
λ/2। এখন আসো তোমার গ্রেটিং ধ্রুবকটা দেখি। গ্রেটিং ধ্রুবক, গ্রেটিং ধ্রুবকটা হচ্ছে আমাদের ডি দ্বারা প্রকাশ করা হয়। তো এইটা হচ্ছে a+b। এখন আমরা যে a+b পড়তেছি এটা আসলে কি? এ মানে হচ্ছে প্রতিটা চিরের প্রস্থ বা বেধ, প্রতিটি চিরের প্রস্থ বা বেধ। আর বি মানে হচ্ছে প্রতিটি রেখার বেধ বা প্রস্থ, প্রতিটি রেখার বেধ বা প্রস্থ। তাহলে প্রতিটি চিরের প্রস্থ হচ্ছে এ, প্রতিটি রেখার প্রস্থ হচ্ছে বি। এখন যদি বলা হয় একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা কত, একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা, n = 1/d = 1/a+b। এই যে ডি, এটাকে বলা হয় গ্রেটিং এলিমেন্ট, এই ডিটাকে বলা হয় গ্রেটিং উপাদান বা এলিমেন্ট। তাহলে আমাদের অপবর্তন শেষ হইলো, এখন আসলে সমাবর্তন। সমাবর্তন পড়লেই অধ্যায় মোটামুটি শেষ। আলোকের সমাবর্তন, আলোকের সমাবর্তন, এটা কেন তৈরি হয় বলো তো? এটাকে বলা হয় সমাবর্তন বা পোলারায়ন, আলোর পোলারায়ন বলা হয়। আচ্ছা, এটা আবিষ্কার করছে বিজ্ঞানী হাইগেন্স। আচ্ছা, এটা হাইগেন্স আবিষ্কার করছে, বিজ্ঞানী হাইগেন্স। এটা ব্যাখ্যা করা হয় কি দ্বারা? টুরম্যালিন, টুরম্যালিন ক্যালাস পরীক্ষার দ্বারা, পরীক্ষা দ্বারা সমাবর্তন ব্যাখ্যা করা হয়। তো এই টুরম্যালিনটা হচ্ছে একটা ক্যালাস, এটা গঠিত হয় ধাতব অক্সাইডের সংমিশ্রণে। এটা কি দ্বারা গঠিত হয়? ধাতব অক্সাইডের সংমিশ্রণ, ধাতব অক্সাইডের সংমিশ্রণ। এখন সমাবর্তিত, সমাবর্তন তৈরি করার জন্য আমাদের কি লাগবে? লাগবে সমাবর্তিত আলো লাগবে। তাহলে দেখো, সমাবর্তিত আলো উৎপন্ন করার প্রক্রিয়া, উৎপন্ন করার প্রক্রিয়া কি? একটা গঠিত করা হয় প্রতিফলন দ্বারা। কি দ্বারা? প্রতিফলন। প্রথমটা হচ্ছে 1 নাম্বার, প্রতিফলন দ্বারা। এখন কোন অসমাবর্তিত আলো, অসমাবর্তিত আলো যদি কোনো কাচ পাতে, কাচ পাতের মধ্যে, কাচ পাতের ওপর 57 ডিগ্রি কোণে আপতিত হয়, তখন আমাদের যেই আলোটা প্রতিফলিত হয় তার নামই হচ্ছে সমবর্তিত আলো। তাহলে কত ডিগ্রি কোণে পতিত হইতে হবে? 57 ডিগ্রি। তাহলে এই একটা জিনিস জানলাম। 2 নাম্বার হচ্ছে
তোমার দ্বৈত প্রসারক দ্বারা, দ্বৈত প্রতিসরণ দ্বারা। এটা দ্বৈত প্রতিসরক মাধ্যম গুলা কি, যেমন কোয়ার্টজ মানে কাঁচ, একটা হচ্ছে ক্যালসাইট, একটা হচ্ছে আইসল্যান্ড স্পার, আইসল্যান্ড স্পার। আর 3 নম্বর পদ্ধতি হচ্ছে তোমার কি বলতো, 3 নম্বর পদ্ধতিটা, এটা 2 নম্বর গেল, 3 নম্বরটা হচ্ছে পরপর একটা আর আইসল্যান্ডের পরে কি লেখা? স্পার। হ্যাঁ, পরপর একটি সমাবর্তক ও বিশ্লেষক স্থাপন করে, বিশ্লেষক স্থাপন করে। এটা হচ্ছে তোমার টুরমেলিন ক্লাস, টুরমেলিন ক্লাস। তারপরে নিকল প্রিজম, নিকল প্রিজম। তারপরে পোলারয়েড, পোলারয়েড। এইগুলো হচ্ছে সমাবর্তক আর বিশ্লেষক, এগুলো হচ্ছে সমাবর্তক এবং বিশ্লেষক। তো এই দ্বৈত প্রতিসরক আছে না, এই যে দ্বৈত প্রতিসরণ, এটা একটা ছন্দ দিয়ে মনে রাখতে পারো। এটা হচ্ছে দৈত্য কুয়াকাটায় আইসা, আইসা কেলায়। দৈত্য মানে দ্বৈত প্রতিসরক, কুয়াকাটা মানে হচ্ছে কোয়ার্টজ, আইসা মানে হচ্ছে আইসল্যান্ড স্পার, আর কেলায় মানে ক্যালসাইট। আচ্ছা, এখন দেখো, কাচের সমাবর্তন কোণ কত বলতো? কাচের সমাবর্তন কোণ, সমাবর্তন কোণ 56 ডিগ্রি। আর পানির আছে না, পানিরটা হচ্ছে তোমার 53 ডিগ্রি। এতটুকু করলেই হবে। এখন আমরা কয়েকটা অঙ্ক করে শেষ করি। ভাই এটা লেখা শেষ। আচ্ছা দেখো, কয়েকটা অঙ্ক লেখো। ধরো তোমাকে তড়িৎ ক্ষেত্রের মান, তড়িৎ ক্ষেত্র মান দিয়ে দিচ্ছে হচ্ছে 1.5 MV পার মিটার, পার মিটার। এবং বলছে যে এখান থেকে বলছে যে চুম্বক ক্ষেত্রের মান কত, সর্বোচ্চ চুম্বক ক্ষেত্র কত। তো যেহেতু তড়িৎ ক্ষেত্রের মান দিচ্ছে, তড়িৎ ক্ষেত্রের মান দিয়ে থাকলে কি আমাদের সূত্রটা কি বলতো? সি ইকুয়াল টু ই নট বাই বি নট। তাহলে বের করতে হবে বি নট। ই নট কিন্তু দিয়ে দিচ্ছে, তড়িৎ ক্ষেত্রের মান দিয়ে দিচ্ছে। এখন এখানে এম মানে কি, মেগা, তাই না? এম মানে মেগা। তাহলে মেগা ভোল্ট পার মিটার, এটা দিছে, মেগা ভোল্ট পার মিটার। তাহলে এখানে মানটা কি আমাদের ক্যালকুলেশন করে কত আনতে হবে? 1.5 ইন্টু 10⁶। মেগা মানে 10⁶ দ্বারা গুণ করতে হয়। তাহলে এটা কত হবে? 1.5 10⁶। আর আলোর বেগের মান কত বলো তো? 3 ইন্টু 10⁻⁴।
এইট। এখন ক্যালকুলেশন করতে হলে আমাদের একটু ক্যালকুলেশন বুদ্ধি খাটাতে হবে। কি করব আমরা জানো? এটাকে 15 ধরবো। 15 ইন্টু কত ধরবো? এখানে 15 ধরলে এখানে কত হয়ে যাবে? 10⁵ হয়ে যাবে না? 5 হয়ে যায়। হ্যাঁ, আর 3 আছে নিচে। 3 দ্বারা কাটলে কত হয়? 5। 5 ইন্টু এটা উপরে চলে গেলে কি হয়? 10⁵ - 8। তাহলে 10⁻³ হয় না? এটা উত্তর হবে। তাহলে চুম্বক ক্ষেত্রের মান কিন্তু আমরা কিসে প্রকাশ করবো? টেসলাতে। মনে থাকবে? আচ্ছা, তাহলে যে কোনো একটা মান দিয়ে থাকলে আমাদের এইভাবে বের করতে হবে। এবার দেখো, একটি তরঙ্গের একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যবর্তী পথ পার্থক্য 3λ/4। ওই বিন্দুর মধ্যকার দশা পার্থক্য কত? তাহলে আমাদের পথ পার্থক্য দিয়ে দিছে। তাহলে দশা পার্থক্য ডেল্টা ইকুয়াল টু কি বলতো? 2π/λ ইকুয়াল ইন্টু পথ পার্থক্য। তাহলে 2π/λ ইন্টু 3λ/3λ/4। তাহলে কাটাকাটি করলে এখানে 2 হয়, ল্যামডা ল্যামডা কাটা চলে যায়। তাহলে কি হয়? 3π/2। প্রশ্ন একটু খেয়াল করো। যদি বলে মনে করো যে আহ, দশা পার্থক্য দশা পার্থক্য পথ পার্থক্যের কত গুণ বলো তো? বলো, দশা পার্থক্য পথ পার্থক্যের কত গুণ? দশা পার্থক্য পথ পার্থক্যের কত গুণ হয়? হ্যাঁ, সূত্রটা লেখো, তাইলেই তো হয়। দশা পার্থক্য ইকুয়াল টু কি? 2π/λ ইন্টু পথ হ্যাঁ, পার্থক্য। দ্বিগুণই তো। দ্বিগুণ কিভাবে হয়? এই যে 2π/λ গুণ। ও আচ্ছা। 2π/λ গুণ, ঠিক আছে। এখন যদি বলে পথ পার্থক্য ল্যামডা, পথ পার্থক্য দশা পার্থক্য কত গুণ, তাহলে উল্টা যাবে। তখন হবে λ/2π। ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তো এই অধ্যায় মোটামুটি শেষ। এখন আসো, তোমাদের একটা ভেজাল মার্কার চ্যাপ্টার আছে। হ্যাঁ, তোমাদের কৃষ্ণ জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞান থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে এগুলা দেখি। জ্যোতির্বিজ্ঞান থেকে দুইটা অংশ থেকে বেশি প্রশ্ন আসে। একটা হচ্ছে মহাবিশ্বের সৃষ্টির রহস্য, আর নক্ষত্রের জন্ম আর মৃত্যু। এখান থেকে প্রশ্ন বেশি আসে। তো আমাদের এটা একটা মুখস্থ চ্যাপ্টার, এই জন্য সুন্দর করে নোট করে পড়বা। তো ফার্স্টে হচ্ছে আমাদের কিছু তথ্যগুলো জানতে হবে। সেটা হচ্ছে আপেক্ষিকতা সাধারণ তত্ত্ব কে দেন? আইনস্টাইন দেন, এটা আমরা জানি। আর মহাবিশ্বের সম্প্রসারণ সূত্র কে দেন? সম্প্রসারণ সূত্র তত্ত্ব হাবল, বিজ্ঞানী হাবল। তারপর বিগ ব্যাং তত্ত্ব কে দেন? বিগ ব্যাং তত্ত্ব ল্যামাইটার দেন। কে দেন? ল্যামাইটার। তারপরে বিগ ক্রাঞ্চ তত্ত্ব কে দেন? বিগ ক্রাঞ্চ তত্ত্ব বলতো কে দেন?
এই যে আর্নো প্যানজিয়াস ও রবার্ট উইলসন। এখন আসো হাবলের বিগ ব্যাং তত্ত্ব বা সম্প্রসারণ তত্ত্বটা একটু দেখি। তো তার কথা হইলো যে আজ থেকে 1500 থেকে 2000 কোটি বছর আগে মহাবিশ্বটা আজ ছিল ডিম্বাকার। তখন এটার ভর ছিল 10^51 কেজি এবং ঘনত্ব ছিল 10^21 কেজি মিটার কিউব। তবে এটা হচ্ছে মহাবিস্ফোরণ যখন ঘটছে, মহাবিস্ফোরণ হওয়ার পরে এটা আস্তে আস্তে অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, তো এটাই হচ্ছে বিস্ফোরণের ফলে যে আমাদের মহাবিশ্ব হয়েছে, এটাই হলো বিগ ব্যাং তত্ত্ব বা বিগ ব্যাং থিওরি। তো এই যে আমাদের বিগ ব্যাং থিওরিটা, এটা আহ, কত বছর আগে বিগ ব্যাং সংঘটিত হওয়ার পরে মহাবিশ্বটা বিবর্তন হয়েছে বলতে পারবা? 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং সংঘটিত হওয়ার পর থেকে সংঘটিত হওয়ার পর থেকে মহাবিশ্ব বিবর্তন হয়েছে, বুঝছো? তো আজকের এই জিনিসটা আসছে পৃথিবীতে। এখন বিগ ব্যাং এর বিভিন্ন বিধি পড়বো আমরা। এটা হলো হাবল বিধি। এটা হাবল বলছে এটা। হাবল বিধিটা কি? তো তিনি বলছে ছায়াপথ বা গ্যালাক্সি গুলা, ছায়াপথ গুলো বা গ্যালাক্সি গুলোর অপসরণ অপসরণ বেগের মান দূরত্বের সমানুপাতিক। দূরত্বের সমানুপাতিক। অর্থাৎ ভি মানে হচ্ছে অপসরণ বেগ, এইচ ডি। এইচ মানে হচ্ছে হাবল ধ্রুবক, আর ডি মানে হচ্ছে দূরত্ব। ঠিক আছে, এই যে হাবল ধ্রুবকের মানটা জানতে হবে। যেহেতু হাবল ধ্রুবকের একক হচ্ছে পার সেকেন্ড, এককটা কি? এইচ মানে হচ্ছে পার সেকেন্ড। তো বর্তমানে হাবল ধ্রুবকের গ্রহণযোগ্য মান কত বলো তো? একটা হলো যুক্তিসঙ্গত মান, একটা হচ্ছে গ্রহণযোগ্য মান। এইচ এর যুক্তিসঙ্গত মান 72 কিলোমিটার পার সেকেন্ড বাই এমপিসি। আর গ্রহণযোগ্য মান কত? গ্রহণযোগ্য মান এটা হচ্ছে 71 71 কিলোমিটার পার সেকেন্ড বাই এমপিসি। এটাকে আমরা বলে থাকি 2.3 × 10⁻⁸ পার সেকেন্ড। 2.3 × 10⁻⁸ পার সেকেন্ড। হ্যাঁ, লেখা শেষ। আচ্ছা, এখন আসা হচ্ছে এই যে হাবল পরিমিতির সাহায্যে, হাবল পরিমিতির সাহায্যে দেখা গেছে মহাবিশ্বের বয়স মহাবিশ্বের বয়স
14 × 10⁹ বছর। এবার মহাবিশ্ব সৃষ্টির ধাপসমূহ। মহাবিশ্ব সৃষ্টির ধাপসমূহ। যখন সময়কাল ছিল, আমরা এখানে তিনটা জিনিস লিখবো। একটা হচ্ছে তোমার সময়কাল, একটা লিখবো হচ্ছে তাপমাত্রা, আর একটা লিখবো ঘটনাবলী, কি কি হয়েছে। তো সময়কাল যখন ছিল 10⁻43 সেকেন্ড, তখন তাপমাত্রা আমাদের এখানে অনেক বেশি ছিল। তাপমাত্রা লাগছিল অনেক বেশি, 10⁻32 কেলভিন, গ্রেটার দেন। ঘটনা কি হয়েছিল? ঘটনা হয়েছে যে এখানে আহ, কি কি ছিল? কোয়ার্ক ছিল, কোয়ার্ক, গ্লুয়ন, লেপটন, প্রোটন, এই কণায় পূর্ণ ছিল। কণায় পূর্ণ ছিল, তাহলে এই কয়টা কণায় পূর্ণ ছিল। আর তখন শুধুমাত্র মহাকর্ষীয় বল ছিল, ক্রিয়াশীল ছিল, শুধু মহাকর্ষ বল ক্রিয়াশীল ছিল। ভাই, আচ্ছা, এই লেপটন ফোটনের পরেরটা কি লেখা? কণা? কণায় পূর্ণ ছিল, লেপটন ফোটন কণায় পূর্ণ ছিল। এখন সময়কাল যখন তোমার আহ সময়কাল যখন একটু বাড়লো, তখন 10⁻−35 সেকেন্ড, তখন তাপমাত্রা দরকার নাই আমাদের এখানে, আকারটা বৃদ্ধি পাইলো, আকার বাড়লো হচ্ছে 10⁻30 গুণ, 30 গুণ বৃদ্ধি পাইলো। তো আকার যখন এত গুণ বৃদ্ধি পাইছে, তখন তোমার নিউক্লিয় বল, নিউক্লিয় বল আলাদা হয়েছে। কার থেকে আলাদা হয়েছে? দুর্বল ও তাড়িৎ-চুম্বক বল থেকে আলাদা হয়েছে। তাড়িৎ-চুম্বক বল থেকে পৃথক হয়েছে। তারপরে যখন 10⁻12 সেকেন্ড ছিল, তখন দুর্বল বল তৈরি হয়েছে এবং তাড়িৎ-চুম্বক বল পৃথক হয়েছে। তাহলে তখন দুর্বল বল ও তাড়িৎ-চুম্বক বল, তাড়িৎ-চুম্বক বল কি হয়েছে? পৃথক হয়েছে। এখন আমাদের চারটা মৌলিক বল তৈরি হয়েছে এখানে, ফলে চারটা কি হয়েছে? মৌলিক বল। তাহলে 10⁻12 সেকেন্ডের পরে দুর্বল বল এবং তাড়িৎ চুম্বকীয় বল কি হয়েছে বলো তো? পৃথক হয়েছে। ফলে চারটা মৌলিক বল হয়েছে। তারপরে তোমার 10⁻, যখন তোমার সময়কাল হয়ে গেল 7 × 10⁻⁻7 সেকেন্ড, তখন এখানে কি কি হয়েছে বলো তো? প্রোটন ও নিউট্রন এবং তাদের প্রতিকণা, এবং তাদের
প্রতিকণা গঠন হয়েছে, প্রতিকণা গঠন। যখন সময়টা হইলো, এখন সেকেন্ড থেকে চলে যাবে মিনিটে, 3.2 মিনিট, তখন হইছে নিউক্লিয়াস, অর্থাৎ ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম, হিলিয়াম আর লিথিয়াম, অর্থাৎ যাদের ভর কম তাদের নিউক্লিয়াস গঠিত হয়েছে। আচ্ছা, ওকে, বুঝলাম। জি ভাই। এখন মহাবিশ্বে 74% অদৃশ্য শক্তি, 22% অদৃশ্য বস্তু, আর 4% কি আছে, সাধারণ বস্তু আছে। আচ্ছা, এখন আমাদের মহাবিশ্বের যে সূর্য এবং পৃথিবীর গড় দূরত্ব, এগুলো আমরা একটু তো জানি মোটামুটি। সূর্য ও পৃথিবীর গড় দূরত্ব, এটাকে বলা হয় কি, 1 AU, অর্থাৎ 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কত বলতো? 1.5 ইন্টু 10⁸ বা 10⁻11 মিটার। আর 1 লাইট ইয়ার, 1 আলোকবর্ষ কত? আজকে পড়ছি অবশ্যই এটা, 9.46 10⁻12 কিলোমিটার। আর 1 পারসেক, 1 PC মানে হচ্ছে 1 পারসেক, পারসেক এটা মানে হচ্ছে 3.2 আলোকবর্ষ, 3.2 আলোকবর্ষ। তাহলে মান কত হবে বলো তো? মান হবে 3.1 × 10⁻16 মিটার। আর মনে রাখবো সংকট ঘনত্ব, সংকট ঘনত্ব এটা হচ্ছে তোমার ঘনত্বের মতো, ইকুয়াল টু 9.47 10⁻27 কেজি/মিটার কিউব। তো বিজ্ঞানী হাবলের একটা বই আছে, এই বইটার নাম কি? এ ব্রিফ হিস্টোরি অফ টাইম। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম। ভাইয়া নিচেরটা কি ইকুয়ালস 27 লেখা? হ্যাঁ, -27, হ্যাঁ, অফ টাইম। এটা আবিষ্কার করছে হচ্ছে স্টিফেন হকিং। স্টিফেন হকিং।
স্টেফেন হকিং, এটা আবিষ্কারক হচ্ছে স্টেফেন হকিং। এখন আমাদের সৌরজগতে সূর্য হচ্ছে একটা, 8টা গ্রহ আছে, 32টা উপগ্রহ আছে, তাই না? তাহলে মহাবিশ্বের উপাদানগুলো দেখি, মহাবিশ্বের উপাদান। আমাদের সূর্য আছে, 8টা গ্রহ আছে, 32টা কি আছে, উপগ্রহ আছে, তাই না? এটা হলো সৌরজগৎ। এটা নিয়ে কি হয়, সৌরজগৎ। আরো কি আছে? ধূমকেতু, উল্কা। আর নক্ষত্র, নক্ষত্রকে বলা হয় কি বলতো? নেবুলা বা নীহারিকা। এরপর গ্যালাক্সি, গ্যালাক্সি বা ছায়াপথ। এটা হচ্ছে ডার্ক ম্যাটার বা, এবার আরেকটা কি আছে, কোয়াসার। ডার্ক ম্যাটার এবং কোয়াসার। আচ্ছা, এখন অবশ্য আমাদের সৌরজগতে কি কি আছে দেখি। সৌরজগতে সূর্য, সূর্যের ভর কত? 1.99 10⁻30 কেজি। এবং ঘনত্ব 1410 কেজি/মিটার কিউব। আচ্ছা, তো সূর্য 25 দিনে নিজ অক্ষের উপর একবার প্রবর্তন করে। নিজ অক্ষের উপর একবার কি করে, আবর্তন করে। তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত? আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। এবং এইখানে অভিকর্ষ ত্বরণের মান জি কত হয় বলতো? অভিকর্ষ ত্বরণ G = 275 মিটার/সেকেন্ড স্কয়ার। এবং সূর্য প্রতি সেকেন্ডে 4 × 10⁻26 জুল শক্তি বিকিরণ করে। শক্তি বিকিরণ করে। হয়েছে? জি ভাইয়া। এবার সব গ্রহ, গ্রহ কয়টা মোট? 8টা। উপগ্রহ 32টা। তো বুধ ও শুক্র, বুধ ও শুক্রের কোনো কি নাই, উপগ্রহ নাই। কোনো উপগ্রহ নেই। তারপরে মঙ্গল ও নেপচুন, নেপচুনের কয়টা করে উপগ্রহ আছে? 2টা করে, 2টা করে উপগ্রহ আছে।
তারপরে শনির আছে কয়টা? শনির 10টা। আর বৃহস্পতির আছে 12টা। আর সবচেয়ে বেশি আছে হলো বৃহস্পতির। ঠিক আছে। আর ইউরেনাসের কয়টা আছে? 5টা উপগ্রহ। ঠিক আছে। আর প্লুটোকে বলা হয় কি? প্লুটোকে বলা হয় বামন গ্রহ। তাহলে বুধ এবং শুক্রর কোনো উপগ্রহ থাকবে না। মঙ্গল এবং নেপচুনের 2টা করে উপগ্রহ থাকবে। বৃহস্পতির হচ্ছে 12টা। আর শনির হচ্ছে 10টা। ইউরেনাসের 5টা। প্লুটোকে বলা হয় বামন গ্রহ। তারপরে হচ্ছে গ্রহাণুপুঞ্জ। গ্রহাণুপুঞ্জ এই পর্যন্ত মোট হচ্ছে 2000টা আবিষ্কার করছে, 2000টা। এবং সর্ববৃহতের নাম কি? সর্ববৃহৎ গ্রহাণুর নাম হচ্ছে সেরেস। এবং এটার ব্যাসার্ধ 350 কিলোমিটার এবং 4.6 বছরে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। সূর্যকে একবার প্রদক্ষিণ করে কয় বছরে? 4.6 বছরে। এখন আসলে ধূমকেতু। তারপর ধূমকেতু। ধূমকেতুতে কি আছে? ধূমকেতু কি দ্বারা গঠিত হয়েছে বলতো? পানি, অ্যামোনিয়া আর মিথেন গ্যাস। পানি, অ্যামোনিয়া, মিথেন গ্যাস নিয়ে আমাদের ধূমকেতু তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে? যে শিলাখণ্ডগুলোর মধ্যে যখন এরা জমা হয়, শিলাখণ্ডগুলোর মধ্যে জমা হয়ে ধূমকেতু তৈরি করছে। তো এই যে হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায় বলতো? হ্যালির ধূমকেতু, হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? 75। হ্যাঁ, 76 বছর পর পর। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। 76 বছর পর পর দেখা যায়। আচ্ছা, এরপরে তোমার তাহলে আমাদের সৌরজগৎ গেল। এখন আসলে আমাদের নক্ষত্র। তো সূর্য তো আমরা পড়ছি, সূর্য সম্পর্কে আমরা জেনে ফেলছি। সূর্য হচ্ছে পৃথিবীর নিকটতম নক্ষত্র। সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র। এই নিকটতম নক্ষত্রের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। এর দূরবর্তীটা কত আল্লাহ ভালো জানে। আচ্ছা, এবার আসলে নীহারিকা। নক্ষত্রের মধ্যে আমরা পাবো নীহারিকা। নীহারিকা। নীহারিকা গড়ে উঠছে কিভাবে বলতো? গড়ে উঠছে 75 থেকে 75% হাইড্রোজেন দ্বারা, 20 থেকে 45% হিলিয়াম দ্বারা, বাকি 5% অন্যান্য পদার্থ আছে। আচ্ছা, তারপরে সুপারনোভা। তারপরে কি আছে নক্ষত্রের মধ্যে? সূর্য গেল, নীহারিকা, আর হলো সুপারনোভা। সুপারনোভা, সুপারনোভাটা কি? যেগুলো বেশি ভরের বা বেশি ভরের নক্ষত্র আছে, এদের যখন মৃত্যু হয়, মৃত্যু হয় কিভাবে? এই সুপারনোভা বিস্ফোরণের ফলে। তাহলে বেশি ভারের
নক্ষত্রের মৃত্যু কেন হয় বলো তো? নক্ষত্রের মৃত্যু হয় সুপারনোভা বিস্ফোরণের ফলে। এটা পরবর্তীতে কি হয় বলো তো? পরবর্তীতে এরা পরিণত হয় নিউট্রন তারকা। এরা পরে কি হয়ে যায়? নিউট্রন তারকা। নিউট্রন তারকা বা কৃষ্ণ গহ্বর বা কৃষ্ণ গহ্বরে। তাহলে যেগুলো বেশি ভারের নক্ষত্র এগুলোর মৃত্যু হয় মূলত আমাদের কি কারণে? সুপারনোভা বিস্ফোরণের ফলে। পরবর্তীতে এরা পরিণত হয় কিসে? নিউট্রন তারকা বা কৃষ্ণ গহ্বরে। আচ্ছা, বুঝলাম। জি ভাইয়া। গ্যালাক্সি। গ্যালাক্সি কি? আমাদের নক্ষত্রের সমাবেশ, অনেকগুলো নক্ষত্র মিলে তৈরি হয় গ্যালাক্সি। তাহলে আমরা যেটা বাস করি তার নাম হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি, তাই না? মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সির তে কয়টা নক্ষত্র আছে জানো? 10^11 11 সংখ্যক নক্ষত্র আছে। আমাদের গ্যালাক্সি থেকে আলফা সেন্টোরাই, আলফা সেন্টোরাইয়ের দূরত্ব কত? 4.3 আলোকবর্ষ। 4.3 আলোকবর্ষ। আর অ্যানড্রোমিডা, অ্যানড্রোমিডা হচ্ছে এক ধরনের সর্পিল গ্যালাক্সি। তো গ্যালাক্সি অনেক প্রকারের আছে। একটা স্বাভাবিক গ্যালাক্সি আছে, রেডিও গ্যালাক্সি আছে। স্বাভাবিকের মধ্যে আবার তিনটা আছে: একটা বিষম গ্যালাক্সি, একটা সর্পিল গ্যালাক্সি, একটা উপবৃত্তাকার গ্যালাক্সি। তো আমাদের উপবৃত্তাকার গ্যালাক্সি কি আসলে, এটা একটু দেখি। তো গ্যালাক্সির প্রকারভেদ গুলো যদি আমরা পড়তে যাই তাহলে আমরা কি কি পাই দেখি একটু। গ্যালাক্সিকে ভাগ করলে আমরা দুইটা পাই। একটা হচ্ছে স্বাভাবিক গ্যালাক্সি, আর একটা হচ্ছে রেডিও গ্যালাক্সি। তো স্বাভাবিক গ্যালাক্সি তিন প্রকার: একটা হচ্ছে উপবৃত্তাকার, একটা হলো সর্পিল, একটা হচ্ছে বিষম। তো এইটা আমরা আবার দুই প্রকার পাই: একটা হলো রেডিও, সাধারণ রেডিও, আর একটা হলো কোয়াসার। কোয়াসার। তাহলে উপবৃত্তাকার এটা গঠিত হয় কি দ্বারা? এটা গঠিত হয় লোহিত দানব, লোহিত দানব ও শ্বেত বামন দ্বারা। শ্বেত বামন নক্ষত্র নিয়ে। সর্পিলটা গঠিত হয় কি দ্বারা? একটা হলো তোমার ছায়াপথ এবং অ্যানড্রোমিডা, ঠিক আছে? ছায়াপথ ও অ্যান্ড্রোমিডা। অ্যান্ড্রোমিডা। আর রেডিওটা মানে কি? রেডিও মানে হচ্ছে রেডিও তরঙ্গ বিকিরণ করবে। আচ্ছা, এই কোয়াসার, কোয়াসারটা হচ্ছে
এই পর্যন্ত মোট 150টা কোয়াসার পাওয়া গেছে। ঠিক আছে, 150টা কোয়াসার কি করা হয়েছে, শনাক্তকরণ করা হয়েছে। তো এইটা পৃথিবী থেকে, এই কুয়াশাটা পৃথিবী থেকে 0.9 × সি মানে আলোর বেগ, আলোর বেগে কি হয়, দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। কি হলো? মনে থাকবে? আচ্ছা, এখন আসো কণা প্রতি কণা, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কণা ও প্রতিকণা। কণা হচ্ছে কি, আমাদের মৌলিক কণিকাগুলো দুই প্রকারের হয়, একটা কণা আর একটা প্রতিকণা। এখন মৌলিক কণাগুলোর বিশেষ তত্ত্বগুলো জেনে নাও। মৌলিক কণা, মৌলিক কণা তাহলে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কণা, আর হলো প্রতিকণা। এই সকল কণা শূন্য আধান। ঠিক আছে, সকল কণা শূন্য আধান বা শূন্য আধান যুক্ত হয়। তো ফোটন ও মেসন, ফোটন এবং মেসন এই দুইটা ছাড়া সকল কণিকার প্রতিকণা আছে, সকল কণিকার প্রতিকণা আছে। মহাবিশ্বের সকল কণাকে দুই ভাগে ভাগ করা হয়। মহাবিশ্বের সকল কণিকায় কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটা হচ্ছে ফার্মিয়ন, একটা হচ্ছে বসন। একটা হচ্ছে ফার্মিয়ন, আর একটা হচ্ছে বসন। মহাবিশ্বের সকল কণিকাকে আমরা এই দুই ভাগে ভাগ করি। তা আমরা যে বলি না যে কণিকা তিন প্রকার, একটা স্থায়ী কণিকা, একটা অস্থায়ী কণিকা, একটা কম্পোজিট কণিকা, মূলত জিনিসটা এরকম না। জিনিসটা হচ্ছে মহাবিশ্বের সকল কণিকাকে আমরা এই দুই দুই পাশে আবদ্ধ করি, একটা হলো ফার্মিয়ন আর একটা হলো বোসন। বুঝছো? ওইটা তো জাস্ট পড়ার কারণে পড়ি, বুঝছো? কিন্তু মেইনলি জিনিসটা হচ্ছে এটা, ফার্মিয়ন আর বোসন। কারণ পৃথিবীর সকল পদার্থই ফার্মিয়ন দ্বারা গঠিত হয়। তাহলে আমরা দেখো ফার্মিয়নটা সম্পর্কে জানি, ঠিক আছে? ফার্মিয়নটা কি? ফার্মিয়ন, এখন ফার্মিয়ন হচ্ছে, তাহলে কি বললাম, মহাবিশ্বের সকল পদার্থই কি দ্বারা গঠিত? ফার্মিয়ন কণিকা দ্বারা গঠিত। তো এদের স্পিন হয় কত? এদের এদের স্পিনটা হচ্ছে হাফ। এরা পাউলির বর্জন নীতি মেনে চলে। এরা কি মেনে চলে? পাউলির বর্জন নীতি, পাউলির বর্জন নীতি মেনে চলে।
ফার্মিয়ন কণা দুইটা প্রতিকণা আছে, এটা দুই প্রকারের। এটা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কোয়ার্ক, আরটা হচ্ছে লেপটন। কোয়ার্ক আর লেপটন। এখন এই যে কোয়ার্ক এবং লেপটন, কোয়ার্কটাকে দেখি। মোট 6 ধরনের কোয়ার্ক আছে। কয় ধরনের? 6 ধরনের। 6 ধরনের কোয়ার্ক থাকে। কোয়ার্ক গুলোর নাম কি কি? আপ, ডাউন, স্ট্রেঞ্জ, চার্ম, টপ, বটম। ঠিক আছে? অর্থাৎ আপ, ডাউন, স্ট্রেঞ্জ, চার্ম, টপ, বটম, এই 6 ধরনের আছে। এখন প্রতিটি কোয়ার্কের বেরিয়ন সংখ্যা কত? বেরিয়ন সংখ্যা হচ্ছে 1/3। সকল কোয়ার্কই ফার্মিয়ন হয়। সকল কোয়ার্কই ফার্মিয়ন। সকল কোয়ার্কই ফার্মিয়ন হয়। তো দুইটা আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক মিলে হয় প্রোটন, আর দুইটা ডাউন কোয়ার্ক আর একটা আপ কোয়ার্ক মিলে হয় নিউট্রন। ঠিক আছে? দুইটা আপ কোয়ার্ক প্লাস একটা ডাউন কোয়ার্ক ইকুয়াল টু প্রোটন। আর দুইটা ডাউন কোয়ার্ক আর একটা আপ কোয়ার্ক, তাহলে একটা আপ কোয়ার্ক আর দুইটা ডাউন, এটা হলো নিউট্রন। আচ্ছা, এবার হচ্ছে হেড্রন। এই এই কোয়ার্কের মধ্যে একটা পাবো হেড্রন। হেড্রনটা কি? হেড্রনটা হচ্ছে কোয়ার্ক দ্বারা গঠিত। তার মানে এই যে প্রোটন, নিউট্রন, পাইয়ন আর মেসন, এরা হচ্ছে এই ভারী কণাগুলো হচ্ছে হেড্রন। এই ভারী কণাগুলো কি? হেড্রন। প্রোটন, নিউট্রন, পাইয়ন, মেসন। এখন হেড্রন কণা কাকে বলে? হেড্রন কণা আসলে এটা কি? এটা আসলে মূলত যারা, এরা তো মৌলিক কণা, বুঝছো? এই মৌলিক কণাগুলো শক্তিশালী নিউক্লিয়, বিদ্যুৎ চুম্বকীয় এবং দুর্বল নিউক্লিয়, এই 3 ধরনের প্রক্রিয়াতে অংশগ্রহণ করে। কি কি প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারে বলো তো? শক্তিশালী নিউক্লিয়, বিদ্যুৎ চুম্বকীয়, দুর্বল নিউক্লিয়। এগুলো তোমাদের মুখস্থ দরকার নাই। হ্যাঁ, জাস্ট যেগুলো লেখাচ্ছে সেগুলো পড়লেই হবে। এই জন্য এটাকে বলে হ্যাড্রন কণা। এখন হ্যাড্রন কণা আবার দুই প্রকার। হ্যাড্রন কণা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে তোমার মেসন, আর একটা হচ্ছে বেরিয়ন। তো মনে রাখবা এটার স্পিন শূন্য হয়। মেসনের স্পিন কত হয়? শূন্য। কিন্তু এটার স্পিন শূন্য হয় না। স্পিন শূন্য নয়। শূন্য নয়। তাহলে বেরিয়নের স্পিন কিন্তু শূন্য হবে না।
ওকে, বুঝবো। জি ভাইয়া। এবার আসলে লেপটন। লেপটন হলো সর্বাপেক্ষা, সর্বাপেক্ষা, হ্যাঁ কি বলছি, সর্বাপেক্ষা হালকা মৌলিক কণিকা, হালকা, হালকা মৌলিক কণিকা। এদের স্পিন কত হয়? এদের স্পিন হাফ, এবং জীবনকাল অসীম। তাহলে আমাদের এই কোয়ার্ক আর লেপটন শেষ। তাহলে এগুলো কি ছিল? ফার্মিয়ন। এতক্ষণ যা পড়লাম সব ফার্মিয়ন। এখন পড়বো বোসন। এবার সব বোসন। বোসন কি? जो এটা হচ্ছে মূলত আমাদের যে সকল মৌলিক কণার স্পিন পূর্ণ অখণ্ডক, পূর্ণ অখণ্ডক, তাদেরকে বলা হয় বোসন। ঠিক আছে, পূর্ণ অখণ্ডক। এটা দুই প্রকার, বুঝছো? বোসন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে গেজ বোসন, আর একটা হচ্ছে হিগস বোসন। গেজ বোসনটা হচ্ছে ফোটন গঠিত। এই গেজ বোসনের মধ্যে কি কি আছে এটা দেখি একটু। আর হিগস বোসনটা কি? ভাইয়া লিখছি এটা। আচ্ছা, তাহলে গেজ বোসন এটা হচ্ছে তোমার ফোটন, ডাব্লিউ বোসন, জেড বোসন, গ্লুঅন, আর গ্যাভিটন। এরা হলো গেজ বোসন। আর হচ্ছে হিগস বোসন। এটা হচ্ছে তোমার, এদের কিন্তু ভর আছে, এদের ভর আছে, এবং চার্জ ও স্পিন শূন্য হয়। কত হয়? শূন্য হয়। তো হিগস কণাকে বলা হয় গড পার্টিকেল বা ঈশ্বর কণা। এটাকে বলা হয় ঈশ্বর কণা। এটা মেডিকেল আর্টস ছিল 23 সালে। ঈশ্বর কণা বা গড পার্টিকেল। এখন মনে রাখবা, ফোটন প্লাস গেজ বোসন প্লাস গ্র্যাভিটন, এটা মিলে হয় ক্ষেত্রকণা। এটা মিলে কি হয়? ক্ষেত্রকণা। মূলত আমাদের এই যে মহাকর্ষ বল কেন তৈরি হয় বলতো? গ্র্যাভিটনের কারণে তৈরি হয় না? গ্র্যাভিটনের কারণে। ফোটনের কারণে কি তৈরি হয় বলতো? তড়িৎচুম্বকীয় বল। আর বোসনের কারণে কি তৈরি হয়? দুর্বল নিউক্লিয় বল। এই তিনটাকে একসাথে আমরা ক্ষেত্রকণা বলি, বুঝছো? এখন আমরা কিছু জিনিস সুন্দর মতো গুছাই দিব তোমারে। সেটা হচ্ছে, এই যে কণাগুলা বললাম সবগুলারই মূলত একটা ডিটেলস পিকচার দিই তোমারে, দাঁড়াও। একটা হচ্ছে কণা
এখানে লেখা হচ্ছে ভর, এখানে লেখা স্পিন, আর এখানে লেখা বিশেষ তত্ত্ব। তাহলে প্রথমে কণার মধ্যে ফার্মিয়ন, নিচে লেখো কোয়ার্ক আর লেপটন, এই তিনজনেরই ভর আছে, 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 আছে। স্পিন তিনজনেরই হাফ, হাফ, হাফ। বিশেষ তথ্য আমরা অলরেডি জানি, লেপটনটা হচ্ছে সর্বাপেক্ষা হালকা মৌলিক কণিকা, তাই না? সর্বাপেক্ষা হালকা, এটা আমরা জানি। তো কোয়ার্কের কিন্তু আধানটা ভগ্নাংশ হয়, এদের ভগ্নাংশ বিশিষ্ট আধান হয়, ভগ্নাংশ বিশিষ্ট আধান, অর্থাৎ যেমন +-3/2, এরকম আর কি। তাহলে এইটা গেল। তারপরে গ্লুয়ন, গ্র্যাভিটন, এদের ভর শূন্য, শূন্য, এদের স্পিন হচ্ছে 1, এটা 2। তাহলে গ্র্যাভিটনের কারণে কি হয় বলতো? মহাকর্ষ বল সৃষ্টি হয়। আর গ্লুয়নের কারণে কি তৈরি হয়? সবল নিউক্লিয় বল। এগুলো আমরা জানি। আচ্ছা, এবার আসো ম্যাসন আর WZ বোসন। তো এরও ভর আছে, এরও ভর আছে, কিন্তু ম্যাসনের স্পিন শূন্য আর বোসনের স্পিন হচ্ছে 1। তাহলে ম্যাসন, ম্যাসন কি? ম্যাসন গঠিত হয় কি দ্বারা বলতো? কোয়ার্ক দ্বারা। ম্যাসন গঠিত হয় কোয়ার্ক দ্বারা, কোয়ার্ক দ্বারা গঠিত। আর WZ বোসনের কারণে কি হয় বলতো? দুর্বল নিউক্লিয় বল হয়, এটা তো আমরা জানি, সেটা আর লেখা লাগবে না। তাহলে গ্র্যাভিটন গেল, গ্লুয়ন গেল, বোসন গেল। আচ্ছা, বাকি আছে ফোটন। বাকি আছে কে? ফোটন, ফোটন। বেরিয়ন তো লেখি নাই, না বেরিয়নও লেখি নাই। ফোটন আর বেরিয়ন বাকি আছে। বেরিয়ন, ফোটনের ভর শূন্য, নিশ্চল ভর শূন্য, কিন্তু ভরবেগ আছে, কিন্তু ভরবেগ আছে, তাই না? তো এদের স্পিন কিন্তু 1, এদের স্পিন কত? 1। আচ্ছা, তো ফোটনের কিন্তু কোনো প্রতিকণা নাই, তাই না? ফোটনের প্রতিকণা নাই, প্রতিকণা থাকে না। ফোটনের কারণে কি তৈরি হয় বলতো? তড়িৎ চুম্বকীয় বল তৈরি হয়। বেরিয়ন, বেরিয়নের ভর আছে, বেরিয়নের কি আছে? ভর আছে। এবং স্পিনটা হয় হচ্ছে, স্পিন হয় হাফের বিজোড় গুণিতক, হাফের বিজোড় গুণিতক হয়। বিজোড় গুণিতক বলতে কি বোঝায় বলতো? এখানে 1/2, 3/2, 5/2, মানে উপরে সব বিজোড় থাকবে, উপরে সব বিজোড় থাকবে।
ভাইয়া লিখছি। আচ্ছা, ওকে। তো আমরা আশা করি এগুলো পারবো। তারপর এইখানে তোমাদের এই অধ্যায়ে কিন্তু ইলেকট্রন প্রোটন নিউট্রনের পার্থক্য আছে, এগুলো আমরা আগে থেকে জানি, সেগুলো নতুন করে আর লেখার দরকার নাই। তাহলে মেডিকেলে একটা প্রশ্ন আসছিল, নিচের কোনটার প্রতিকণা নাই? প্রতিকণা নাই কোনটার তাহলে? প্রতিকণা নাই কোনটার? প্রোটনের। প্রোটনের প্রতিকণা নাই, ভেরি গুড। তাহলে এটাই হলো উত্তর। আচ্ছা, ওকে। এখন আসো নক্ষত্রের জন্ম ও মৃত্যু। তো আমাদের নক্ষত্রের মধ্যে আমাদের যে ধূলি মেঘ আছে, এই ধূলি মেঘে 75% থাকে হাইড্রোজেন, 24% হিলিয়াম, আর 1% অন্যান্য গ্যাস থাকে, বুঝছো? এখন আসো তোমার আহ, তাহলে নক্ষত্রের মূল জ্বালানি হচ্ছে তাহলে হাইড্রোজেন বলবা, ঠিক আছে? আচ্ছা, ভাইয়া 1% কি? অন্যান্য গ্যাস, অন্যান্য গ্যাস। দেখো, এখন নক্ষত্রের মৃত্যু 1.4 m0 থেকে 3 m0, অর্থাৎ যাদের ভর এরকম ভরের নক্ষত্র। তো এরা ধ্বংস হয় কিভাবে? ধ্বংস হয় হচ্ছে প্রথমে অতি রক্তিম দৈত্য তারকা হয়, দৈত্য তারকা। তারপর হয় হচ্ছে সুপারনোভা বিস্ফোরণ, সুপারনোভা বিস্ফোরণ। তারপর হয়ে যায় নিউট্রন তারকা। কি হয়ে যায়? নিউট্রন তারকা। এটা প্রথমে লিখে দিছি একদম অধ্যায়ের, যে সুপারনোভা বিস্ফোরণের ফলে কি হয়, তোমার এই ভারী নক্ষত্রগুলা আর মৃত্যু হয়। পরে তারা কিসে পরিণত হয়? নিউট্রন তারকা। এখন ভর যদি 1.4 থেকে, মানে 1.4 m0 কম হয়, কম হয়, তাহলে কি হয়? প্রথমে হয় রক্তিম দৈত্য, ঠিক আছে? প্রথমে হচ্ছে রক্তিম দৈত্য হবে, তারপর হবে শ্বেত বামন, শ্বেত বামন, তারপর হবে কালো বামন,
পরে হবে মৃত্যু। এখন ভর যদি তোমার 3.0 m নটের বেশি হয়, ঠিক আছে, তখন কি হবে? তখন সেটা হবে কৃষ্ণ গহ্বরে পরিণত। তখন সেটা কি হবে? কৃষ্ণ গহ্বরে পরিণত হবে। मैं लिखছি। আচ্ছা। এখন আসো নিউট্রন তারকা। নিউট্রন তারকা। আচ্ছা, তাহলে নক্ষত্রের ভর যদি 1.4 m নট থেকে 3.0 m নট হয়, তাহলে কিন্তু সুপারনোভা বিস্ফোরণ হয়, তাই না? তখনই সেটা কিসে পরিণত হয়? নিউট্রন তারকায় পরিণত হয়। তো তাহলে এটা তারকার ভর কত হবে? তারকার ভর হবে 1.4 m নট থেকে 3 m নট। ব্যাসার্ধ হবে 16 কিলোমিটার। আর এইটা থেকে নির্দিষ্ট সময় পর পর কি বের হবে বলো তো? পর পর বেতার তরঙ্গ বের হবে। বেতার তরঙ্গ নিঃসৃত হবে। পরে নিউট্রন তারকা শেষ পর্যন্ত কি হয় বলো তো? শেষ পর্যন্ত কিসে পরিণত হয়? কৃষ্ণ গহ্বরে। এই যে তোমার এখানে একটা কথা বলছি যে নিউট্রন তারকা কি করে বলো তো? নির্দিষ্ট সময় পর পর বেতার তরঙ্গ নিঃসৃত করে। এইটাকে বলা হয় পালসার। কি বলা হয় এটাকে? এই ঘটনাকে বলা হয় কি? পালসার বলা হয়। এটাকে বলা হয় পালসার। এবার আসো আহ কৃষ্ণ গহ্বর। मैं लिखছি। ওকে। এখন এটা কৃষ্ণ গহ্বর। এটা আবিষ্কার করছে জন হুইলার। জন হুইলার। কৃষ্ণ গহ্বরের আয়তনটা সসীম হয়। আয়তন সসীম, কিন্তু ভর হয় অসীম। যদি তোমার 5 m নট হয়, 5 m নট ভরের একটি কৃষ্ণ গহ্বরের
ব্যাসার্ধ হয় হচ্ছে 15 কিলোমিটার প্রায়। তারপরে শোয়ার্টস শোয়ার্টস শিল্ড ব্যাসার্ধ, এটা আবিষ্কার করছে হচ্ছে শোয়ার্টশিল্ড। এখানে সূত্রটা ছিল RS = 2 GM/c²। এর মান শুধুমাত্র বস্তুর ভরের উপর নির্ভর করে। এর মান শুধুমাত্র বস্তুর ভরের উপরে, যে জিএম মানে যে এটা হলো ভর, বস্তুর ভর, বুঝছো? বস্তুর ভর। আচ্ছা, এটা ছোট হাতের এম লিখে দিই তাহলে আরো সুবিধা হয় বুঝতে। এটা ছোট হাতের এম লিখে দেখো তাহলে বুঝতে সুবিধা হবে, বস্তুর ভর উপর নির্ভর। मैं लिख सकती। আচ্ছা, এখন টেলিস্কোপ। টেলিস্কোপের নামগুলো পড়বা, কয়েকটা টেলিস্কোপ পড়তে হবে, এটাই শেষ টপিক। টেলিস্কোপ হচ্ছে কি কি আছে? একটা হচ্ছে রেডিও টেলিস্কোপ, রেডিও। একটা গামা রে টেলিস্কোপ। একটা হচ্ছে এক্স রে। আর একটা হচ্ছে অপটিক্যাল টেলিস্কোপ। এই চারটা প্রকারভেদ, ঠিক আছে? অপটিক্যাল। এইটা আবার 3 প্রকার আছে, বুঝছো? একটা প্রতিসারক, প্রতিফলক এবং একটা ডায়োপট্রিক। তাহলে এইটা আবার 3 প্রকার। এটা আবার 3 প্রকার। একটা হচ্ছে প্রতিসারক, এখানে ব্যবহার করা হয় লেন্স, লেন্স ব্যবহৃত হয়। একটা হচ্ছে তোমার প্রতিফলক, এখানে ব্যবহার করা হয় আয়না, আয়না ব্যবহৃত হয়। আর একটা হচ্ছে তোমার কি, ক্যাটা ডায়োপট্রিক। এটা হচ্ছে ব্যবহার করা লেন্স ও আয়না, লেন্স ও আয়না ব্যবহৃত হয়। লেন্স ও আয়না উভয় ব্যবহার করা হয়, বুঝছো, দুইটা একসাথে। তাহলে প্রতিফলক, প্রতিসারক আর হচ্ছে ক্যাটা ডায়োপট্রিক। এটার এক্স রে টেলিস্কোপ অপর নাম কি জানো? এটা এক্স রে অপর নাম হচ্ছে, অপর নাম গ্রেজিং আপতন টেলিস্কোপ। গ্রেজিং আপতন টেলিস্কোপ। গামা রে বা এটা টেলিস্কোপ আবার 2 প্রকার আছে, বুঝছো? একটা হলো স্পেকট্রোমিটার, স্পেকট্রোমিটার, স্পেকট্রোমিটার
মিটার, আর একটা হচ্ছে কপটন স্কেটার। কপটন স্কেটার, স্পেকট্রোমিটার আর কপটন স্কেটার। ভাইয়া লিখছি। আচ্ছা, এখন একটু কঠিন যদিও, বাট পড়তে হবে ভালো মতো, নামগুলো একটু। এখন বেতার তরঙ্গ ব্যবহার করা হয় কোথায় এবং নির্গত হয় কই থেকে? এটা উৎসটা কি? উৎস হচ্ছে তারা, নক্ষত্র, কোয়াসার, ঠিক আছে, ইত্যাদি থেকে নিঃসৃত হয়। তাহলে এটা ব্যবহার করা হয় কোথায় রেডিও তরঙ্গ বলো তো? এমআরআই যন্ত্রে, তাই না? আচ্ছা, এক্স রে উৎস কি আর গামার উৎস কি? উৎস, এক নম্বর হচ্ছে তেজস্ক্রিয় পরমাণু। তেজস্ক্রিয় পরমাণু, তারপরে নিরপেক্ষ আয়নের ক্ষয়। নিরপেক্ষ আয়নের ক্ষয়। আর কি থেকে আসে বলতো? নিউট্রন তারকা। নিউট্রন তারকা, পালসার। তারপরে আসে হলো সুপারনোভা বিস্ফোরণ। সুপারনোভা বিস্ফোরণ, সুপারনোভা বিস্ফোরণ। এক্স রে আসে কই থেকে বলতো? এক্স রে উৎসটা কি? এক্স রে আসবে হচ্ছে সুপারনোভার ধ্বংসাবশেষ থেকে। সুপারনোভা, সুপারনোভা ধ্বংসাবশেষ, ধ্বংসাবশেষ, ঠিক আছে। আর আসবে হচ্ছে কোয়াসার থেকে। ওই থেকে আসবে কোয়াসার। আচ্ছা, আর আসবে কি থেকে বলতো? রেডিও গ্যালাক্সি। রেডিও গ্যালাক্সি। তাহলে যদি প্রশ্ন করা হয় মহাকাশ পর্যবেক্ষণে কোন টেলিস্কোপটা ব্যবহার করা হয় না, কোনটা ব্যবহার করা হয় না, অপশনে দেওয়া যদি থাকে রেডিও টেলিস্কোপ, গামা রে টেলিস্কোপ, ম্যাগনেটিক টেলিস্কোপ আর অপটিক্যাল টেলিস্কোপ, কোনটা ব্যবহার করা হয় না? অপটিক্যাল। অপটিক্যাল ব্যবহার করা হয় না। রেডিও, গামা রে, ম্যাগনেটিক নাকি অপটিক্যাল, কোনটা? ও না, ম্যাগনেটিক। ম্যাগনেটিক, ঠিক আছে। তাহলে এই অধ্যায় এই পর্যন্তই হইল শেষ। 2 ঘন্টার ডান। এখন কাটা কাটা হয়ে গেছে, 8:30 কাটা কাটা হয়ে গেছে। ঠিক আছে, যাও তাহলে।